নমস্কার। মেডিকেল নেগলিজেন্স অর্থাৎ চিকিৎসা গাফিলতি, এই চিকিৎসা গাফিলতির যে সমস্ত ঘটনা আদালতের চৌকাঠ ছুঁয়েছে এবং আদালত মেনে নিয়েছে যে সে সমস্ত ক্ষেত্রে মেডিকেল নেগলিজেন্স ছিল, এমন সব ঘটনা যা মেডিকেল ফাইল এবং আদালতের চৌকাঠ পেরিয়ে ঐতিহাসিক তকমা পেয়েছে, তেমনই একটি কেস নিয়ে সেকেন্ড ওপিনিয়নে আমি বাদশা মৈত্র হাজির হয়েছি আপনাদের সামনে। কুনাল, কুনাল, আমাদের মধ্যে এক নতুন অতিথিকে আনার সময় হয়ে গেছে। আই লাভ ইউ কুনাল। কুনাল আর অনুরাধার লাভ স্টোরি ছিল একদম পারফেক্ট, মেড ফর ইচ আদার। এক ছোটি সি মুলাকাত, প্রেম, তারপর বিয়ে, খুশিতে ভরা জীবন। কিন্তু এরপর একটা ঘটনা, জাস্ট একটা ঘটনা ওদের জীবনটা নিমেষে আমূল বদলে দিল। একটা মেডিকেল নেগলিজেন্সের কারণে ওদের জীবনের সমস্ত স্বপ্ন বাস্তবের কঠোর মাটিতে আছাড় খেয়ে পড়ল। আদতে কলকাতার বাসিন্দা এনআরআই দম্পতি অনুরাধা ও কুনাল সাহা আমেরিকাতে বেশ সুখেই দিন কাটাচ্ছিলেন। ৩৬ বছরের অনুরাধা চাইল্ড সাইকোলজিস্ট ছিলেন আর তার স্বামী কুনাল পেশায় ডাক্তার। ১৯৮৭-তে এই কলকাতা শহরে প্রথমবার অনুরাধার সঙ্গে কুনালের দেখা হয়, আর প্রথম দেখাতেই প্রেম। ১৯৮৯-এ পরিণতি পেল কুনাল অনুরাধার ভালোবাসা, বিয়ে হলো তাদের। কুনাল, কুনাল, হ্যাঁ তুমি এখানে? তুমি ওদিকে কোথা দেখছিলে? বিয়ের ৯ বছর পরেও কুনাল আর অনুরাধার মধ্যে ভালোবাসা ছিল ঠিক প্রথম দিনের মতো। একটা অসাধারণ বন্ডিং কাজ করতো দুজনের মধ্যে। পাশাপাশি একটা শূন্যতাও যেন ছিল, শূন্যতা সন্তান না হওয়ার। খাবারে নুন একটু বেশি হয়েছিল না? না, ধ্যাৎ, বাজে কথা বলছো তুমি। কুনাল, আমি ভাবছিলাম আমাদের নিজের একটা বাড়ি হয়েছে আর নতুন গাড়িও কেনা হয়েছে, হ্যাঁ, তাই আমাদের মধ্যে নতুন একজনকে আনার সময় হয়েছে। অনু, তুমি কি সিরিয়াস? হ্যাঁ, সত্যি। এটা একটা দারুণ আইডিয়া। কিন্তু তার আগে আমাদের কলকাতা যাওয়া উচিত। ওখানে গিয়ে মা বাবার সঙ্গে দেখাও করব আর আশীর্বাদও নেব। একদম ঠিক, চলো। 10 বছর আমরা স্ট্রাগল করলাম, করার পরে 1998-এ আই গট এ ভেরি গুড অফার চাকরির। আমি HIV AIDS বিশেষজ্ঞ হিসেবে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে অফার পাই, এবং তখন আমরা প্ল্যান করি যে রিয়েল ফ্যামিলি স্টার্ট করা। ওই দেশে প্ল্যান করেই এরকম হয়, মানে একটা বাচ্চার জন্যে। তো অনুরাধাও প্ল্যান করে, ও যেহেতু চাইল্ড সাইকোলজি নিয়ে পড়া শেষ হয়ে গেছে, বছর 2 একটা ব্রেক নেবে, ব্রেক নিয়ে দেন শি উইল কাম ব্যাক ইনটু হার প্রফেশন অ্যাজ চাইল্ড সাইকোলজিস্ট। তো তার আগে ওই আমায় বললো যে কুনাল, ওর বাবা মারা কলকাতায়, তো বললো আমরা এটা তো নতুন জীবন হবে, তো চলো আমরা কদিনের জন্যে ওহাইওতে মুভ করার আগে আমরা নিউ ইয়র্কে ছিলাম, ও কলাম্বিয়া ইউনিভার্সিটিতে, আমিও সেখানে ছিলাম, পড়তাম। তো আমরা বাবা মার কাছে একবার ঘুরে আসি ওদের আশীর্বাদ নিয়ে, সো দ্যাট আমাদের নতুন জীবনটাও যেন একদম সুখের এবং যেভাবে প্ল্যান করা তাই হয়। তো আমরা 1998-এর এপ্রিলে কলকাতায় আসি ওই কারণে।
দীর্ঘদিন পর নিজের মা বাবা, বাড়ির লোকেদের সঙ্গে দেখা হওয়ার পর অনুরাধাকে খুব খুশি লাগছিল। কলকাতায় আসার পর 2-3 সপ্তাহ তো বেশ ভালো কাটলো, কিন্তু হঠাৎই অনুরাধার অ্যালার্জি হয়। অসুস্থ হয়ে পড়ে অনুরাধা। কলকাতায় এপ্রিলে আসার পরে আমরা ওর 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 মানে আমার শ্বশুর বাড়ি বালিগঞ্জে, সেখানে উঠি। তো ওঠার কদিনের মধ্যে আগেও হয়েছে এরকম, ওর কোনো একটা ড্রাগ অ্যালার্জি, স্কিন র্যাশ হয়। কলকাতায় আসা 2-3 সপ্তাহ পর হঠাৎই অনুরাধার শরীর বেশ খারাপ হয়ে যায়। শুরুতে গায়ে কিছু র্যাশ বেরোলো, সঙ্গে জ্বর। ফুড পয়জনিং নাকি কোনো ওষুধের রিয়াকশন বোঝা গেল না। 26শে এপ্রিল 1998 এর সন্ধ্যায় কলকাতার খ্যাতনামা জেনারেল ফিজিশিয়ান ডক্টর সুকুমার মুখোপাধ্যায় অনুরাধাকে দেখতে ওর বাড়িতে আসেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ডক্টর। ঠিক আছে অনুরাধা, এটা আমার ডিউটি। এখন কেমন লাগছে তোমার? বুঝতে পারছি না, মানে শরীরে তো র্যাশ বেড়েই চলেছে, আর জ্বরটাও যেন কিছুতেই কমছে না। একটু দেখি তো। ডক্টর কুণালের মতে ডক্টর সুকুমার অনুরাধাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন, কিন্তু তাও অনুরাধার শারীরিক অবস্থার কোনো উন্নতি হল না। র্যাশ কমল না, জ্বরেরও ওই একই অবস্থা। এই আসছে, এই যাচ্ছে, এইভাবেই সপ্তাহটা কেটে গেল। হ্যাঁ, হাই ডক্টর মুখার্জি। ডক্টর কুনাল বলছি, অনুরাধার হাজব্যান্ড। না, ওর র্যাশেস তো কমেনি, তার মধ্যে হয়েছেটা কি, জ্বরটাও আবার এসেছে। আচ্ছা, আপনার ক্লিনিকে? এখন? হ্যাঁ, ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে পৌঁছচ্ছি। উইল বি দেয়ার। থ্যাংক ইউ, সি ইউ। আমি এখন যাব না। খুব অল্প সময়ের জন্য গিয়ে চলে আসবো। ওকে, গুড। ডক্টর মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পর কুণাল অনুরাধাকে নিয়ে ওনার ক্লিনিকে পৌঁছলেন। ডক্টর মুখোপাধ্যায় অনুরাধাকে পরীক্ষা করার পর একটা ইঞ্জেকশন দেন। সেই দিনই উনি একটা ইঞ্জেকশন চালু করেন, সেটা হচ্ছে নাম ডিপোমেড্রল। এটা একটা লং অ্যাক্টিং কর্টিকোস্টেরয়েড, সহজ বাংলায় স্টেরয়েড, কিন্তু এই স্টেরয়েডটা সাধারণত দেওয়া হয় ক্রনিক অসুখে, অ্যাকিউট অসুখে দেওয়া হয় না। এই ওষুধটার মাত্রা, ডোজ যেটা দেন 80 মিলিগ্রাম দিনে 2 বার করে। প্রথম ইঞ্জেকশনটা উনি সঙ্গে সঙ্গে ওকে দেয় ওর চেম্বারেই, তারপরে এভরিডে দিনে 2 বার করে 80 মিলিগ্রাম। না বলি, এই ডিপোমেড্রল ইঞ্জেকশনের যারা তৈরি করেছে ফার্মেসি আপজন, তাদের মতে দ্য হায়েস্ট লেভেল এই ওষুধ দেওয়া যায় সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার 80 থেকে 120 মিলিগ্রাম। তার মানে যে ওষুধটা ম্যাক্সিমাম দেওয়া যায় সপ্তাহে একবার, সেটা ওকে দেওয়া হলো দিনে 2 বার করে এবং এভরিডে। অ্যান্ড আমি ওকে বলি, জিজ্ঞেস করি যে ডক্টর মুখার্জি, স্টেরয়েড যদি দেবেনই, এটা তো একটা অ্যাকিউট কন্ডিশন, ওয়াই আর ইউ গিভিং লং অ্যাক্টিং স্টেরয়েড লাইক ডিপোমেড্রল? উনি আমায় বললেন, আমি বহু রুগী দেখেছি এক্স্যাক্টলি অনুরাধার মতো এই কন্ডিশনে, অ্যান্ড বিলিভ মি, এই ওষুধটা ইট ওয়ার্কস লাইক এ ম্যাজিক। এই ম্যাজিক কথাটা উনি বলেন, ডাক্তারিতে ম্যাজিক হয় না, কিন্তু উনি বলেন। ডেপোমেড্রল ইঞ্জেকশন থেকেই অনুরাধার যন্ত্রণা শুরু হল। ডক্টর মুখোপাধ্যায়ের মতে অনুরাধার ভ্যাসকুলাইটিস, অর্থাৎ কিনা শিরায় ইনফেকশনের দরুন অ্যালার্জি আর ইনফ্লেমেশন হয়। এর চিকিৎসা করতেই ডক্টর মুখোপাধ্যায় ডেপোমেড্রল নিতে বলেছিলেন অনুরাধাকে। ডেপোমেড্রল, এই ইঞ্জেকশনটাই অনুরাধার ক্ষেত্রে মারাত্মক হয়ে গেল। সেরে ওঠার বদলে ক্রমশ অসুস্থ হয়ে পড়তে লাগলো অনুরাধা। টানা 3 দিন ধরে 80 mg করে ডেপোমেড্রল ইঞ্জেকশন নেওয়ার পর অনুরাধার শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগল। কুণাল নিজেও একজন ডাক্তার, কিন্তু অনুরাধার শারীরিক অবস্থা দেখে চিন্তায় পড়ে গেলেন তিনিও।
ওই ডিপোমেড্রল চালুর পরে খুব র্যাপিডলি ওর অবস্থা খারাপ হয়, ওর জ্বর আরও বেড়ে যায়, স্কিন র্যাশও আরও বেড়ে যায় সিরিয়াসলি। হ্যাঁ ডক্টর মুখার্জি, কুনাল ডক্টর, ইঞ্জেকশন দেওয়ার পর থেকে তো অনুরাধার শরীর আরো খারাপ হচ্ছে। ওর সারা শরীরে র্যাশ ছড়িয়ে পড়ছে। ডক্টর, আমি খুব চিন্তায় পড়ে গিয়েছি। 11ই মে অনুরাধাকে কলকাতার নামী হাসপাতাল অ্যাডভান্সড মেডিকেয়ার রিসার্চ ইনস্টিটিউট বা অ্যামরিতে ভর্তি করানো হয়। দুপুর 2টোয় ডক্টর মুখোপাধ্যায় অনুরাধাকে পরীক্ষা করে ডেপোমেড্রল ইঞ্জেকশনই আরও 2 দিন রিপিট করতে বলেন। সেই দিন রাতেই ডক্টর মুখোপাধ্যায় একটা কনফারেন্সে যোগ দিতে আমেরিকা চলে যান। অ্যামরিতে নিয়ে যায় 11ই মে 1998। সেখানে ওকে ভর্তি করা হয়, সেখানে উনি আসেন দুপুর 2:15 11ই মে, আমার মনে আছে ছবির মতো পরিষ্কার। তো উনি এসে, ওর অবস্থা তখন অনেক খারাপ, তো ওকে এক্সাম করে উনি বললেন না না ঠিকই আছে, এই ওষুধটা আবার চালিয়ে যাও ডিপোমেড্রল, আর বেসিক্যালি আর কিছুই করতে বলেননি। সেটাই শেষ সুকুমার মুখার্জি অনুরাধাকে দেখে। ডক্টর সুকুমার মুখোপাধ্যায় আমেরিকা চলে যাওয়ার পর ডার্মেটোলজিস্ট বা স্কিন স্পেশালিস্ট ডক্টর বৈদ্যনাথ হালদার আর ডক্টর অবনী রায়চৌধুরী অনুরাধার ট্রিটমেন্ট করতে শুরু করেন। এর মধ্যে আরও একজন ডার্মেটোলজিস্ট ডক্টর AK ঘোষাল অনুরাধাকে পরীক্ষা করেন, আর সেই প্রথমবার অনুরাধার অসুস্থতার আসল কারণ সামনে এলো। অনুরাধার আসলে টক্সিক এপিডার্মাল নেক্রোলিসিস হয়েছে। এটাকে টেনো বলে। এটা এক ধরনের স্কিন অ্যালার্জি। টক্সিক এপিডার্মাল নেক্রোলিসিস বা টেন। এই টেন হচ্ছে একটি প্রাণঘাতী স্কিন ডিজিজ। সাধারণত কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে এই রোগটা হয়, আর এই রোগ হলে শরীর থেকে চামড়া গলে খুলে আসে, অর্থাৎ শরীর থেকে চামড়া আলাদা হয়ে যায়। তাহলে ডক্টর মুখার্জি ডায়াগনোসিস ভুল ছিল। এরপর কি? এখন আপনার লাইন অফ ট্রিটমেন্ট কি হবে? দেখুন, উই হ্যাভ টু স্টপ ডেপোমেড্রল। সবচেয়ে আগে আমাদের ওই ইঞ্জেকশনটা বন্ধ করতে হবে, আর আমরা ওকে কুইক অ্যাক্টিং স্টেরয়েড দেব। ডক্টর হালদারও মানলেন যে অনুরাধার টক্সিক এপিডার্মাল নেক্রোলিসিস বা টেন হয়েছে। উনি ডেপোমেড্রল বন্ধ করলেন বটে, কিন্তু কুইক অ্যাক্টিং স্টেরয়েডের ডোজ শুরু করে দিলেন। আর এখানেই হলো আরও একটি মারাত্মক ভুল। অনুরাধাকে স্টেরয়েড দেওয়ার আগে থেকেই তাঁর শরীরে স্টেরয়েডের ওভারডোজ ছিল, তা খেয়াল করেননি ডক্টর হালদার। 20 থেকে 50 গুণ বেশি ডেপোমেড্রল ইতিমধ্যেই অনুরাধার শরীরে গিয়েছিল। পাশাপাশি টেনের জন্য যে পরিমাণ যত্ন আত্মীর প্রয়োজন হয় তাও নজর এড়িয়ে গিয়েছিল ডক্টর হালদারে। টেন আক্রান্তদের যাতে কোনোভাবেই ইনফেকশন না হয় তার দিকে কড়া নজর রাখা প্রয়োজন। দেখতে হয় শরীরে ফ্লুইড বা তরল পদার্থের অভাব যেন না হয়। খেয়াল রাখতে হয় শরীর যেন প্রয়োজন মতো প্রোটিন পায়। ক্ষতের ড্রেসিংয়ের সময়ও খুব সাবধান হতে হয়। কিন্তু অনুরাধার ক্ষেত্রে এসব কিছুই মানা হয়নি। মুখে ও গলায় ইনফেকশন হওয়া সত্ত্বেও অনুরাধাকে কার্যত জোর করে বিস্কিট খাওয়ানো হয়। খেতে প্রবল যন্ত্রণা হলেও অনুরাধাকে ফুড সাপ্লিমেন্ট দেওয়া হয়নি। যাচ্ছে না কুনাল। স্টেরয়েডের ওভারডোজের ফলে অনুরাধার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। অনুরাধার ইমিউন সিস্টেম ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে। সাধারণত টেন আক্রান্তদের বার্ন ওয়ার্ডে রাখা হয়। সাধারণ বেডে আক্রান্তদের শুতে খুবই অসুবিধা হয়, কিন্তু ইনফেকশন থেকে রক্ষা করাটাও খুবই জরুরি। কিন্তু অ্যাডভান্স মেডিকেয়ার রিসার্চ ইনস্টিটিউটে বার্ন ওয়ার্ড ছিলই না, আর না অনুরাধার দেখাশোনা ঠিকভাবে হচ্ছিল। এমনকি অনুরাধার পালস রেট, টেম্পারেচার, ব্লাড প্রেশার সহ বিভিন্ন রুটিন চেকআপও অনিয়মিত হয়ে পড়েছিল।
দেখতে দেখতেই অনুরাধার অবস্থা এত খারাপ কিভাবে হয়ে গেল তা কুণালের মাথাতে কিছুতেই ঢুকছিল না। এইভাবে 6 দিন কেটে গেল। চিকিৎসায় গাফিলতি হচ্ছে এটা বুঝতে পেরে কুণাল অনুরাধাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 17 মে কুণাল অনুরাধাকে নিয়ে মুম্বাই পৌঁছয়। মুম্বাইয়ের ব্রিজকান্ডি হাসপাতালের রেকর্ড ঘেঁটে দেখা গিয়েছে অনুরাধাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা যথেষ্ট সংকটজনক। ডক্টর কুণাল, আমি এনাকে খুব ভালোভাবে চেক করেছি। এনার দেহ থেকে সমস্ত চামড়া খসে পড়ছে, আর নতুন করে চামড়া আসার কোনো সম্ভাবনাও দেখছি না। এমনকি এনার মুখের ভেতরের অংশও বেশ এফেক্টেড হয়েছে। অনুরাধার অবস্থা ক্রমশই খারাপের দিকে যাচ্ছিল। আর এই অবস্থা যে আচমকা হয়েছে তা নয়, অনুরাধার সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ছিল। সাধারণত টেনের রোগীদের অজ্ঞান করে ড্রেসিং করা হয়, আর অনুরাধাকেও জেনারেল অ্যানেস্থেশিয়া দেয়া হতো, অর্থাৎ পুরো অজ্ঞান করেই ড্রেসিং করা হতো। ডক্টর, আমি কিছুই বুঝতে পারছি না। অনুর অবস্থার তো কোনো পরিবর্তনই দেখছি না। আমরা আমরা কি করছি, কি করতে পারি? হোয়াট ক্যান উই ডু? দেখুন, আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় চিন্তা হলো এনাকে ইনফেকশন থেকে বাঁচানো। আর অবস্থা এতটাই খারাপ যে যে কোনো ধরনের ইনফেকশন এনার জন্য মারাত্মক হতে পারে। এজন্যই আমি ভেবেছি যে পুরো শরীরে এনার ব্যান্ডেজ করে দেব। কিন্তু ডক্টর, সেটা তো ভীষণ পেইনফুল। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু এছাড়া আর কোনো উপায় তো নেই আমাদের সামনে। কুনাল, কুনাল, আই লাভ ইউ কুনাল। যদি তোমায় বোঝাতে পারতাম আজ আমি কত সুখী। নিজের এই সুখের একটা ছোট্ট অংশ যদি তোমাকে দিতে পারতাম তাহলে তুমি নিজেকে খুব লাকি ভাবতে। আমাদের মধ্যে এক নতুন অতিথিকে আনার সময় হয়ে গেছে। আমি জানি তুমি আমাকে ভীষণ মিস করো, আর তুমি জানো আমিও তোমাকে ভীষণ মিস করি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। নিজের চোখের সামনে প্রিয়জনকে যন্ত্রণা পেতে দেখার মধ্যে একটা সাংঘাতিক খারাপ লাগা কাজ করে। কুণালের ভালোবাসা, কুণালের জীবন ছিল অনুরাধা, আর সেই মানুষটিকে সারা শরীরে ব্যান্ডেজ বেঁধে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষতে হচ্ছে। তীব্র যন্ত্রণায় চিৎকার করছে কুণালের অনু, আর কুণালকে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু দেখতে হচ্ছিল। কুণালের মনের অবস্থা তখন কেমন ছিল নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন। অনুরাধার শারীরিক অবস্থার কোনো বদল হলো না। কিডনি, লিভার, লাংস ধীরে ধীরে অকেজো হয়ে যাচ্ছিল সবকিছুই। স্টেরয়েডের ওভারডোজের জেরে ইমিউনোসাপ্রেশন হয়ে যাচ্ছিল, অর্থাৎ ক্রমশ ইমিউনো সিস্টেম সাড়া দেওয়া বন্ধ করে দিচ্ছিল। অনুরাধার ইমিউন সিস্টেম সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে অনুরাধার রক্তে মিশতে শুরু করে ব্যাকটেরিয়া। এর ফলে অনুরাধার সেপ্টিসিমিয়া হয়ে যায়, ফলে শরীরের রক্ত বিষাক্ত হয়ে পড়ে।
আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছিলাম। দাদা, Dr. Kunal, I am really sorry. আঠাশে মে 1998 অনুরাধার মৃত্যু হয়, যখন আমাদের দুজনের এক পা কিন্তু স্বর্গের দ্বারের মতো। আমেরিকায় বলে, তো আমেরিকায় যারা যায় মাইগ্রেট করে, ইটস ল্যান্ড অফ অপরচুনিটি। তো সেই ল্যান্ড অফ অপরচুনিটির স্ট্রাগল ফেজটা আমরা পেরিয়ে এসেছি। তখন আমাদের দুজনের সামনেই এন্ডলেস অপরচুনিটি খোলা, আমাদের এক পা প্রায় স্বর্গের মধ্যে পৌঁছানো ছিল। সেখান থেকে অনুরাধা আর ফিরল না আমেরিকায়। সো আমাদের সেই স্বপ্ন চুরমার হয়ে যায়। কিন্তু আমার কাছে অনুরাধা মরেনি। কলকাতা ও মুম্বাইয়ের মোট 16 জন ডাক্তার অনুরাধাকে পরীক্ষা করেন, চিকিৎসাও হয়, কিন্তু তা সত্ত্বেও অনুরাধাকে বাঁচানো যায়নি। আর কুণালের পক্ষে এটা মেনে নেওয়াটা সহজ ছিল না। দেশে ফেরার মাত্র 2 মাসের মধ্যে অনুরাধার সঙ্গে কুণালের চিরবিচ্ছেদ। কি ছিল না ওদের উদ্দেশ্যে? নিজেদের বাড়ি, গাড়ি, প্রতিষ্ঠা সব ছিল, শুধু একটি সন্তানের অভাব ছিল। স্বাদ পূরণ করতেই তো দেশে ফেরা, কিন্তু একটু সুখের সন্ধানে এসে মাত্র 2 মাসের মধ্যে অনুরাধার সঙ্গে কুণালের জীবনের চিরবিচ্ছেদ। কুণালের জীবনটা দুর্বিষহ হয়ে পড়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল বেঁচে থাকার সমস্ত ইচ্ছে। শুধু রয়ে গিয়েছিল ভেতরে ভেতরে একটা রাগ, একটা প্রচণ্ড রাগ, একটা প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা। অনুকে এভাবে হারাতে হবে কুণাল কখনো ভাবতেও পারেনি। এই মৃত্যু অনুরাধার অবভিয়াসলি মেনে নিতে পারিনি। কাজে আমি বিভিন্ন জায়গায়, আমি সারা পৃথিবীতে এইভাবে অনুরাধার মৃত্যু হতে পারে না, ডাক্তারি মতে পারে না। ওর মৃত্যু করানো হয়েছে, কিন্তু এটা একটা ডার্মাটোলজির কেস। আমি আমেরিকায় ফেরত গিয়ে বিশ্বের সমস্ত এরিয়ার এই ডাক্তারি ব্যবস্থায় যারা এই ডাক্তারিতে সেরা, যারা বই লিখেছে ডার্মাটোলজি, তাদের সঙ্গে যোগাযোগ করি, আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, সমস্ত দেশে। এবং তাদের কাছে আমি যে চিকিৎসা পেয়েছে অনুরাধা, সমস্ত কাগজপত্র পাঠাই। তারা যারা হচ্ছে এতে বিশ্বের সেরা, প্রত্যেকে দেখে চমকে উঠেছে এবং তারা ভাবতে পারছে না কোনো ডাক্তারি মতে কোনো ডাক্তার এই জাতীয় চিকিৎসা করতে পারে। তারা লিখে দিয়েছে যে এই চিকিৎসা অভাবনীয় এবং বিশ্বে মনে হয় না আর কখনো হয়েছে। অদ্ভুত ব্যাপার, এই চিকিৎসা করলেন ভারতবর্ষে কলকাতা শহরের 1 নম্বর স্বনামধন্য ডাক্তার সুকুমার মুখার্জি। এবং এই যে ইঞ্জেকশন ডিপোমেডল দেয়, যেটা দেওয়া যায় না একবার সপ্তাহে বেশি, সেইটা উনি দিলেন দিনে 2 বার করে, তাও একবার নয়, 7 তারিখে শুরু করে, 11 তারিখে দেখতে এসে ওই একই প্রেসক্রিপশন করলেন। তো এইটা যখনই দেখেছে বিশ্বের এই বিখ্যাত যারা ডাক্তাররা আছে, তারা কেউ বিশ্বাস করতে পারছে না এটা হতে পারে, কোনো ডাক্তার এই চিকিৎসা করতে পারে। তো
কিন্তু এটা হয়েছে এবং তার ফলস্বরূপ অনুরাধাকে জীবন দিতে হয়েছে। এবং এই সমস্ত তথ্য, ডাক্তারদের অভিমত, মেডিকেল বুক, এই সমস্ত নিয়ে আমি তখন আইনি লড়াই শুরু করি। ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের প্রথম বিভিন্ন জায়গায় ক্রিমিনাল কেস করি, ক্ষতিপূরণের মামলা করি, এবং রাজ্য মেডিকেল কাউন্সিল, যেখানে ডক্টর মুখার্জির লাইসেন্স, সেখানে আমি ওদের সমস্ত তথ্য এবং ডাক্তারদের অভিমত পাঠিয়ে বলি ইনার লাইসেন্স ইমিডিয়েট বাতিল করা প্রয়োজন, কারণ উনি এক অনুরাধাকে মেরেছেন, কোনো সন্দেহ নেই, এবং উনি যদি প্র্যাকটিস করেন অন্য অনুরাধাকে মারতে পারেন কালকে, এবং মারছেন। তো আমি যেই 3টে জায়গা আছে অপচিকিৎসা বিচার পেতে, 3টে জায়গাতেই আমি তখন যাই। ডক্টর কুনাল সাহা কলকাতার অ্যামরি, ডক্টর সুকুমার মুখোপাধ্যায়, ডক্টর বৈদ্যনাথ হালদার ও ডক্টর অবনী রায়চৌধুরীর বিরুদ্ধে মেডিকেল নেগলিজেন্সির মামলা দায়ের করেন। পশ্চিম বাংলার 24 পরগনার আদালত এই মামলাটিকে নেগলিজেন্সির মামলা হিসাবে মেনে নেন। অ্যামরি এবং অন্যান্য ডাক্তাররা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্ট অনুরাধার মৃত্যুকে মেডিকেল নেগলিজেন্সি বলে মানতে অস্বীকার করে। ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনও চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে চায়নি। অনুরাধার মৃত্যুর 8 বছর পর মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। বিশ্বের সেরা ডাক্তারদের সঙ্গে কথা বলার পর সুপ্রিম কোর্ট ঘটনাটিকে মেডিকেল নেগলিজেন্স বলে মেনে নেয়। আদালত প্রশ্ন তোলে, ডক্টর সুকুমার মুখোপাধ্যায় কলকাতায় অনুরাধাকে প্রথমবার দেখার পরই কোনো ডার্মাটোলজিস্ট অথবা স্কিন স্পেশালিস্টের কাছে কেন পাঠালেন না? পাশাপাশি আদালত এও মেনে নেয় যে টানা 6 দিন 2 বেলা করে ডেপোমেট্রল 80 mg ইনজেকশন অনুরাধার ক্ষেত্রে ওভারডোজ হয়েছিল, এবং সেটাই সবচেয়ে বড় গাফিলতি হিসাবে গণ্য করে আদালত। ডক্টর হালদারও অনুরাধাকে স্টেরয়েডের ওভারডোজ দেন, যার ফলে অনুরাধার ইমিউনোসাপ্রেশন হয় এবং শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর। টক্সিক এপিডার্মাল নেক্রোলিসিস বা টেন আক্রান্ত রোগীদের শরীরে কেমিক্যালের পরিমাণ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এই সময় তাদের প্রচুর পরিমাণে ফ্লুইড দিতে হয়, ব্লাড টেস্ট এবং ক্ষতের সঠিক পরিচর্যা নিয়মিত করতে হয়, যাতে ইনফেকশনের ওপর নজর রাখা যায়। নিয়ম করে প্রতিদিন ড্রেসিং করতে হয়। কিন্তু ডক্টর হালদার এবং ডক্টর অবনী রায়চৌধুরী অনুরাধাকে এই সাপোর্টিভ থেরাপি দিতে ব্যর্থ হন। সুপ্রিম কোর্ট অ্যাডভান্স মেডিকেয়ার রিসার্চ ইনস্টিটিউটকে অর্থাৎ অ্যামরিকেও অনুরাধার মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করে, আর ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশনকে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করার নির্দেশ দেয়। ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন 1,73 লক্ষ টাকা ক্ষতিপূরণ স্থির করে। এর মধ্যে ডক্টর সুকুমার মুখোপাধ্যায়কে 40,40,000 টাকা, ডক্টর বৈদ্যনাথ হালদারকে 26,93,000 টাকা, অ্যামরিকে 40,40,000 টাকা এবং ডক্টর বলরাম প্রসাদকে 26,93,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। এছাড়াও ডক্টর অবনী রায়চৌধুরীকেও 25,93,000 টাকা জমা দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু ডক্টর অবনী রায়চৌধুরীর মৃত্যুর কারণে আদালত তাকে অব্যাহতি দেয়। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় 8 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের অর্থ জমা দিতে হবে। ক্ষতিপূরণের অঙ্ক যত বেশি হোক না কেন, তা কি কোনোদিন অনুরাধার শূন্যতা পূরণ করতে পারবে? অনুরাধা কুণালের কাছে অমূল্য, প্রাইসলেস। কোনো ক্ষতিপূরণ দিয়েই সেই শূন্যতা পূরণ করা সম্ভব নয়, কোনো দিন সম্ভব নয়। অন্যের গাফিলতির জন্য নিজের প্রিয়জনের চলে যাওয়া যে কতখানি বেদনার, তা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন আপনারা। আমি, আপনি, আমরা ভাগ্যবান যে এখন আমাদের জীবনে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু কখনোই যে ঘটবে না তাকে নিশ্চিত করে বলতে পারেন। তাই সতর্ক থাকুন যাতে জীবনটা সুরক্ষিত থাকে। সেকেন্ড ওপিনিয়নের রুমে আমরা এখন
অনুরাধার মৃত্যুর বিষয়টিকে বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। এখানে প্রশ্ন হলো, ঠিক কি হলে অনুরাধাকে এভাবে অকালে চলে যেতে হতো না? আমি এনাকে খুব ভালোভাবে চেক করেছি। এনার দেহ থেকে সমস্ত চামড়া খসে পড়ছে। এজন্যই আমি ভেবেছি যে পুরো শরীরে এনার ব্যান্ডেজ করে দেব। অনুরাধার ইমিউন সিস্টেম সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে অনুরাধার রক্তে মিশতে শুরু করে ব্যাকটেরিয়া। এর ফলে অনুরাধার সেপ্টিসিমিয়া হয়ে যায়। ডক্টর কুনাল, আই এম রিয়েলি সরি। শরীরে তো র্যাশ বেড়েই চলেছে, আর জ্বরটাও যেন কিছুতেই কমছে না। এবার যা যাক সেকেন্ড ওপিনিয়ন রুমে। আমরা হামেশাই র্যাশ কথাটা ব্যবহার করি, কিন্তু র্যাশ জিনিসটা আসলে কি? সাধারণত অ্যালার্জির ফলে শরীরে অনেক সময় লাল লাল চাকা চাকা দাগ দেখা যায়, তাকে র্যাশ বলে। র্যাশের ফলে জ্বরও আসতে পারে। এই র্যাশ আর জ্বর নিয়ে অনুরাধা ডাক্তারের কাছে যায়, আর সেখানেই তাকে স্টেরয়েডের হেভি ডোজ দেওয়া হয়। ডেপোমেড্রল ইঞ্জেকশন থেকে অনুরাধার যন্ত্রণা শুরু হলো। ডাক্তার বললেন অনুরাধাকে ডেপোমেড্রল দিতে হবে। এই ডেপোমেড্রল একটা স্টেরয়েড। ওষুধ তো রোগ সারায়, কিন্তু ওষুধের ওভারডোজ হলে তার ফল হতে পারে মারাত্মক। স্টেরয়েড কি? স্টেরয়েড এক ধরনের হরমোন, যা আগে থেকেই আমাদের শরীরে উপস্থিত থাকে, কিন্তু অনেক সময় বিশেষ প্রয়োজনে বাইরে থেকে কৃত্রিম উপায়ে শরীরে স্টেরয়েড প্রবেশ করানো হয়। শরীরে যদি কোনো ইনফ্ল্যামেশন হয় তাহলেই স্টেরয়েড ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত অ্যালার্জি, অ্যাস্থমা, আর্থারাইটিস এই সমস্ত রোগের প্রতিকারে স্টেরয়েড ব্যবহার করা হয়ে থাকে। তবে হ্যাঁ, মনে রাখা প্রয়োজন, স্টেরয়েডের ওভারডোজ প্রাণঘাতীও হতে পারে। অনুরাধার অসুস্থতার কারণ জানা যায়নি, ডায়াগনোসিসও হয়নি, কিন্তু তা সত্ত্বেও ওকে স্টেরয়েড দেওয়া হয়। আপনারা অন্য ডাক্তারদের বলতে শুনেছেন যে অনুরাধার টেন হয়েছে। কি টেন? টেন কথাটার পুরো অর্থ হলো টক্সিক এপিডার্মাল নেক্রোলিসিস। এপিডার্মাল মানে ত্বক বা চামড়া, আর নেক্রোলিসিস মানে গলে যাওয়া। দেখুন, উই হ্যাভ টু স্টপ ডেপোমেড্রল। সবচেয়ে আগে আমাদের ওই ইঞ্জেকশনটা বন্ধ করতে হবে, আর আমরা ওকে কুইক অ্যাক্টিং স্টেরয়েড দেব। আপনারা এক্ষুনি একটা শব্দ শুনলেন, কুইক অ্যাক্টিং স্টেরয়েড। সেটা কি? এই কুইক অ্যাক্টিং স্টেরয়েড এমন একটি স্টেরয়েড যেটা শরীরে প্রবেশ করা মাত্রই তার কাজ শুরু করে দেয়। আর এর ঠিক উল্টোটা হলো লং অ্যাক্টিং স্টেরয়েড, অর্থাৎ যেটা শরীরে প্রবেশ করার পর ধীরে ধীরে তার কাজ শুরু করে। এই লং অ্যাক্টিং স্টেরয়েডের প্রভাব শরীরে অন্তত 15 দিন থাকে। অনুরাধাকে প্রথমে এই লং অ্যাক্টিং স্টেরয়েড দেওয়া হয়েছিল, অর্থাৎ তার শরীরে আগে থেকে প্রচুর পরিমাণে স্টেরয়েড মজুদ ছিল। তারপর টেন ধরা পড়ে, এরপর তাকে আবার কুইক অ্যাক্টিং স্টেরয়েড দেওয়া হয়। আর ঠিক এভাবেই তার শরীরে ক্রমশ বেড়ে চলে স্টেরয়েডের পরিমাণ, যার ফলস্বরূপ অনুরাধার রোগ প্রতিরোধক ক্ষমতা ধীরে ধীরে একেবারে নষ্ট হয়ে যায়। অনুরাধার ইমিউন সিস্টেম সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে অনুরাধার রক্তে মিশতে শুরু করে ব্যাকটেরিয়া। ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ শক্তি। বাইরে থেকে রোজ প্রচুর ক্ষতিকারক ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করে। আমাদের শরীরকে অসুস্থ করে দেওয়ার জন্য এগুলো যথেষ্ট, কিন্তু আমার শরীরের যে ইমিউন সিস্টেম সেটা প্রতিনিয়ত এই ব্যাকটেরিয়াদের সঙ্গে লড়াই করে চলে। কিন্তু অনুরাধার ইমিউন সিস্টেম পুরোপুরি ভেঙে পড়েছিল। বাইরের ব্যাকটেরিয়াকে প্রতিরোধ করার কোনো ক্ষমতা ছিল না ওর, আর তার উপর ইনফেকশন। অনুরাধার মৃত্যু হয় সেপ্টিসিমিয়াতে। তার অর্থ হলো ক্ষতিকারক ব্যাকটেরিয়া রক্তে মিশে রক্তকে বিষাক্ত করে তুলেছিল, আর পরিশোধনের কোনো উপায় না থাকায় মৃত্যু ছিল অনিবার্য। অনুরাধা মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। কোর্ট মেনে নেয় যে চিকিৎসায় নেগলিজেন্স অর্থাৎ গাফিলতি ছিল। আমরা জানি ডাক্তাররা চিকিৎসা করতে গিয়ে চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দেন, কিন্তু তা সত্ত্বেও কখনো কখনো ভুল সিদ্ধান্তের ঘটনা তো ঘটতেই পারে, তাই না? ঠিক যেমনটা হয়েছিল অনুরাধার ক্ষেত্রে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ,
প্লিজ অ্যালার্ট থাকুন, সচেতন থাকুন। চিকিৎসা করাতে গিয়ে মনে কোনো প্রশ্ন, কোনো শঙ্কা এলে সঙ্গে সঙ্গে সেকেন্ড ওপিনিয়ন নিন। একটা কথা জানবেন, অ্যালার্ট থাকাটাই বিচক্ষণতার লক্ষণ। এই সেকেন্ড ওপিনিয়ন রুমে আমরা আমাদের প্যানেলের ডাক্তারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার পরই মেডিকেল সায়েন্স সম্বন্ধীয় সমস্ত তথ্য, সমস্ত বিবরণ আপনাদের সামনে পেশ করছি। অনুরাধা কিংবা মেডিকেল নেগলিজেন্সের যে কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার মূল উদ্দেশ্য আপনাদের আরেকটু সচেতন করে দেওয়া, আরেকটু সতর্ক করে দেওয়া, যাতে আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আজ এই পর্যন্ত। নেক্সট উইকে মেডিকেল নেগলিজেন্সের আরেকটা ঘটনা নিয়ে হাজির হব আপনাদের সামনে। আর ততক্ষণ সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন। টেক কেয়ার। নিবেদন করছে সিরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড, আপনার জেলায় আপনার পাড়ায়, পাওয়ার্ড বাই ইউনাইটেড স্কুল অফ বিজনেস, ওয়ান অফ দ্য টপ বি স্কুল ইন এশিয়া। সহযোগী নিবেদক প্রিয়গোপাল বিষয়, রাজবেরি বড়বাজার ও এমজি রোড। ফিউচারিস্টিক ইন্ডিয়া ডেভেলপার্স লিমিটেড, ডেভেলপিং দ্য ফিউচার। ওয়াক অন, না থেমে এগিয়ে চলুন। এবং গোল্ডেন লাইফ রিয়েলকন ইন্ডিয়া লিমিটেড, সিকিউরিটি অ্যান্ড রিলায়েবিলিটি।